নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুক্লা। আপনারা দেখছেন টাটা হাউসিং প্রেজেন্টস জি 24 ঘন্টা বাংলার মুখ, কো পাওয়ার্ড বাই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, পিএম গতিশক্তি, নারায়ণা হেলথ, সাচি রেনেসা টাউনশিপ, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, ফোর্টিস হাসপাতাল কলকাতা, মেট্রো ফ্রম হাউস অফ ক্যাভেন্টার্স এবং স্পেশাল পার্টনার কল্যাণী গ্রুপ অফ কোম্পানিজ, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব কলকাতা এবং ফুড পার্টনার সপ্তপদী রেস্তোরাঁ। আমরা বাংলার মুখে সমাজের বিশিষ্ট মানুষদের যারা প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আজ আলোচনা করছি এবং দফায় দফায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজ এখন এই পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রোবোটিক সার্জারি কি চিকিৎসা বিজ্ঞানের নয়া দিশা, এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা তাদের সঙ্গে করব। প্রতিষ্ঠিত বেশ কিছু চিকিৎসক তারা আজ আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমি এক এক করে তাদেরকে ডেকে নেব এবং তাদের সঙ্গে এই আলোচনা শুরু করব। আমি মঞ্চে প্রথমেই আসার জন্য আবেদন জানাচ্ছি ডক্টর তরুণ জিন্দল, সিনিয়র কনসালটেন্ট রোবোটিক সার্জারি ইউরো অঙ্কোলজি, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। স্যার প্লিজ আসুন। এরই সঙ্গে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর কৌস্তব বসু, কনসালটেন্ট গাইনো অঙ্কোলজি, রোবোটিক সার্জারি, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস। এবং একই সঙ্গে এই মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি ডক্টর সত্যদীপ মুখোপাধ্যায়, কনসালটেন্ট ইউরো অঙ্কোলজি, রোবোটিক সার্জারি, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস। আমি প্রথমে আলোচনায় যাওয়ার আগে অবশ্যই স্যার যারা ওখানে উপস্থিত রয়েছেন তাদেরকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং একই সঙ্গে মেমন্টো দিতে অনুরোধ জানাবো। এই মুহূর্তে মঞ্চে আসতে আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট অভিনেত্রী তৃণা সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তৃণা প্লিজ আপনি আসুন মঞ্চে এবং আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদেরকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং মেমন্টো দিয়ে তাদেরকে একটু স্বাগত জানান। প্রথমে ডক্টর সত্যদীপ মুখোপাধ্যায়, কনসালটেন্ট ইউরো অঙ্কোলজি, রোবোটিক সার্জারি, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। বিশিষ্ট চিকিৎসককে উত্তরীয় পরিয়ে দিলেন তৃণা, সঙ্গে পুষ্পস্তবক এবং মেমেন্টো তুলে দিচ্ছেন তার হাতে। ডক্টর কৌস্তব বসুকেও মেমেন্টো তুলে দিতে এবং পুষ্পস্তবক তুলে দিতে অনুরোধ করব আমি তৃণা সাহাকে। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ডক্টর কৌস্তব বসুকে তৃণা, সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং মেমেন্টো হাতে তুলে দিলেন। এবার ডক্টর তরুণ জিন্দল, তাকেও উত্তরীয় পরিয়ে দেবেন তৃণা, সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দেবেন তার হাতে এবং মেমেন্টো। তৃণা, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনারা প্লিজ বসুন। এবার আমরা আলোচনা শুরু করব এবং শুরুতে আপনাদেরকে যেটা বললাম যে চিকিৎসায় নয়া দিশা দেখাতে রোবোটিক সার্জারি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। নামটা শুনেই আপনাদের মনে হচ্ছে যে রোবোটিক সার্জারি তো শুনেছি অনেক, তো এই রোবোটিক সার্জারি অ্যাকচুয়ালি কি, মানে আসলে এটা কি, এটা মানুষ জানতে চাইছেন। চিকিৎসা বিজ্ঞান প্রতিদিনই উন্নত থেকে উন্নততর হচ্ছে, তো রোবোটিক সার্জারি কি আমি প্রথমেই ডক্টর মুখোপাধ্যায়ের কাছ থেকে একটু জানবো। স্যার রোবোটিক সার্জারি আসলে কি? হ্যাঁ প্লিজ বলুন। রোবোটিক সার্জারি এখন আধুনিকতম সার্জিক্যাল প্রসিডিওর। এতে মিনিমালি ইনভেসিভ সার্জারি বলতে পারেন এটা। পেশেন্ট অপারেশন বেডে অ্যানেস্থেশিয়ার পরে রোবট পেশেন্টের বডির মধ্যে সেট করা হয়। রোবটের 4টে আর্ম থাকে, 4টে কি হোল বা ছোট কি হোল প্রসেসের মধ্যে দিয়ে 4টে রোবোটিক আর্ম পেশেন্টের বডির মধ্যে যায়। এইবার সেই কন্ট্রোলটা পুরো সার্জন কনসোলে বসে সেই রোবটটাকে পরিচালনা করে। এটা একটা মাস্টার স্লেভ টেকনিক বলতে পারেন। মানে মাস্টার এখানে সার্জন, সার্জন যেরকম ভাবে রোবটটাকে অপারেট করবে, রোবট এখানে কিছু করছে না। মানে অনেকে এটা শুনে আটকে উঠছেন যে রোবটের হাতে আমাদের জীবনটা এই মুহূর্তে। না, একদমই নয়। রোবটের আর্মটা ঢোকানো থাকে, প্রথমে সেটাকে সেট করা হয়, তারপরে পুরো কন্ট্রোলটাই মাস্টারের হাতে, মানে সার্জনের হাতে। তিনি কনসোলে বসে যেরকম ভাবে ওটাকে চালাতে চাইবেন রোবট সেরকম ভাবে পারফর্ম করবে।
আচ্ছা, আমি ডক্টর বসুর কাছ থেকে এটাই জানার চেষ্টা করব, যেটা স্যার শুরু করলেন ডক্টর মুখোপাধ্যায়, যে রোবট তো এখানে থাকছে, তবে চিকিৎসকেরা অবশ্যই পেছনে থাকছেন। তো কিভাবে পুরো প্রসেসটা হয়, চিকিৎসকেরা কি করেন আর রোবটই বা আলাদা করে কি করছে? এই রোবোটিক সার্জারি নামকরণটাতেই কিন্তু গন্ডগোল আছে, কারণ অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারি বলতে সবার জনসাধারণের ধারণা হতে পারে যে রোবটই অপারেশনটা করছে, হয়তো কোনো প্রোগ্রাম করা আছে, অপারেশনটা সার্জন পাশে নেই, কিন্তু আচ্ছা। সম্পূর্ণ এটা ভুল ধারণা। সার্জন সবসময় থাকছেন, 100% সার্জন অপারেটেড, কিন্তু রোবট, যেটা স্যারও বললেন, যে কিছু ছিদ্র করা হচ্ছে পেটের মধ্যে, যার মধ্যে দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট ঢোকানো হচ্ছে, বাট ইনস্ট্রুমেন্টের যে কন্ট্রোলটা সেটা সম্পূর্ণভাবেই 100% সার্জেনের হাতে। এবং সার্জেন কনসোলে বসে একটি একদম ঠিক রোবোটিক যে অপারেশন টেবিল, তার পাশেই একদম অপারেশন থিয়েটারের মধ্যেই একটি কনসোল থাকে, সেখানে কিছু জয়স্টিক থাকে, সেই জয়স্টিক নাড়িয়ে অপারেশনটি করে। সুতরাং যেটা ধারণা যে সার্জেন অপারেশন করছেন না, পুরোটাই রোবট করছে, সেটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, সার্জেনই করছেন। একটা বিষয় আমি ডক্টর জিন্দাল আপনার কাছ থেকে জানবো, যে কোনো ধরনের এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে, অস্ত্রোপচারের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে এই ক্ষেত্রে ব্লাড লস কম, মানে রক্তক্ষরণ প্রায় হয় না বললেই চলে। মানে সেটা কিভাবে পসিবল, মানে অস্ত্রোপচার হবে অথচ কোনো রকম রক্তক্ষরণ হবে না? দেখুন, আমাদের যখন আমরা সার্জারি করছি, আমাকে কিছু কিছু নিয়ম আছে যেটা সার্জিক্যাল প্রসিজারের সময় করতে হয়। আমাকে ব্লাড ভেসেল মানে রক্তের যে চলাচল হয়, সেই ভেসেলসটা আমাকে আইডেন্টিফাই করতে হয়। প্লাস আমরা রোবোটিক সার্জারিতে আমাকে এত ভালো ম্যাগনিফাইড ভিশন থাকে অপারেশনের সময়, যেটা আমরা জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে পারি, চিনতে পারি কি এটা কী আছে। তার সঙ্গে আমরা একটা প্রেশার মানে ওপেন সার্জারিতে যখন আমরা কাটাছেড়া করি, নর্মাল অ্যাবডমিনাল প্রেশার মানে যেটা থাকে ওটা অ্যাটমসফিয়ার প্রেশার মতন থাকে, কিন্তু এখানে আমরা একটা প্রেশার দিয়ে, গ্যাস দিয়ে পেটটাকে ফুলাই। আচ্ছা। সো সে প্রেশার অনেকবার ইনভিজিবল ব্লাড লস মানে মাইনার ব্লাড লস তাকে চেপে রাখে, বিকজ অফ দি প্রেশার এত ব্লিডিংটা হয় না। তো যে ব্লাড ট্রান্সফিউশন রেট ওপেন সার্জারিতে আছে, মানে আমরা অপারেশনের সময় বা অপারেশনের পর যে যতটুকু পেশেন্টে ব্লাড ট্রান্সফিউশনটা দিই, রোবোটিক মাধ্যমে সে ট্রান্সফিউশন রেট অনেক কমে যায়। মানে প্রায় এখন অনেকটা অপারেশন আছে যে জন্য আমরা ব্লাডটাই মানে অপারেশনের আগে অ্যারেঞ্জ করে রাখি না, শুধু একটা গ্রুপিং করে রাখি পেশেন্টের, কিন্তু মানে আমরা কোনোভাবে ট্রান্সফিউশন রেটটাকে যদি কমাতে পারছি, রোবট আমাকে সে ক্যাপাসিটি দিচ্ছে। মানে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ডক্টর মুখোপাধ্যায়, আপনার কাছ থেকে জানবো, মানে শুনে সবটাই মনে হচ্ছে পজিটিভ, তাহলে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ এই রোবোটিক সার্জারিতে তাহলে নেই? যদি থেকে থাকে তাহলে সেগুলো কি? না, অ্যাকচুয়ালি সমস্তটাই পজিটিভই বলতে পারেন রোবোটিক সার্জারিতে। স্যার একটু এটা বুমটা একটু হাতে মিনিমাল, একটু মুখের সামনে স্যার বুমটা। হ্যাঁ, হ্যাঁ, বলুন। সমস্তটাই পজিটিভ বলতে পারেন। কেন কি আমাদের মিনিমাল পেন, মিনিমাল ইনসিশন কাটা হয়, কাটার লেন্থ একদমই কম, কি হোল সার্জারি, ম্যাক্সিমাম অ্যাকিউরেসি, মিনিমাম ব্লাড লস, যেরকম ডক্টর জিন্দাল এক্সপ্লেন করলেন আপনাকে, কুইকেস্ট রিকভারি এবং উইথ ইকুয়াল আউটকাম, মানে যেটা ওপেন কনভেনশনাল সার্জারিতে হয় সেই আউটকাম নিয়ে চলে। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আপনি একটা বলতে পারেন যে কস্ট এক্ষেত্রে ভ্যারি করে, মানে ওপেন সার্জারি বা যেহেতু আমরা রোবটের ডিসপোজেবল কিছু আইটেম থাকে যেটা একবারই ইউজ করা যায়, সেই জন্য কস্টিংটা অ্যারাউন্ড 50,000 থেকে 75,000 মতো ভ্যারি করে, আমি সেই ডিপেন্ডিং আপন বিষয়ে দ্য অবশ্যই সার্জারি। আসবো পরে, তবে তার আগে ডক্টর বসু আপনার কাছ থেকে যেটা জানবো, যে এই যে রোবোটিক সার্জারির কথা হচ্ছে, সব কিছুরই বলা হয় যে একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়, তো এক্ষেত্রে কোনো রকম রিস্ক ফ্যাক্টর কি রয়েছে? দেখুন, এই যে কোনো একটা নতুন প্রযুক্তি যখন আমাদের মেডিকেল সায়েন্সে অ্যাপ্লিকেশন হয়, তখন সেটা অনেকগুলো ফেজ অফ ট্রায়ালের মাধ্যমে অ্যাপ্রুভাল হয়। তো রোবোটিক সার্জারিও কিন্তু ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, FDA ইউএসএ, তার দ্বারা অ্যাপ্রুভড একটি পদ্ধতি। এবং স্বাভাবিকভাবেই তারা নিশ্চয়ই ওই ট্রায়ালে দেখেছেন যে কোনো রিস্ক ফ্যাক্টর কিছু কাজ করছে কি না। তো জাস্ট কতগুলো আপনাকে এক্সাম্পল দেবো। একটি ধরুন, আমরা যখন অপারেশন করি, যখন কনসোলে বসে কোনো কিছু একটা ঘটনা ঘটলো যার জন্য হট করে আপনার মনোযোগ ওইদিকে চলেই যেতে পারে, অপারেশন থিয়েটার। তো মনোযোগ আপনি যখনই স্ক্রিন থেকে, ওই যখন একটা বাইনোকুলার ভিশন আছে যেখানে আমরা রেখে অপারেশনটা করি, ওখান থেকে যদি আপনি মুখটা একটু 2 ইঞ্চিও যদি সরান, তাহলে কিন্তু ফ্রিজ হয়ে যায় স্ক্রিনটা, মানে অপারেশন হবে না। সুতরাং এতটাই সেফ রোবোটিক সার্জারি। প্লাস স্যারও যেটা বলছিলেন, কনজিউমেবলস কস্টের কারণটাই হচ্ছে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা মাল্টিপল ইউজ করি ইনস্ট্রুমেন্টগুলোকে, কিন্তু কস্ট কমানো যায় পেশেন্টের ভালোর জন্য, কিন্তু সেখানে কিছুটা কম্প্রোমাইজ অলওয়েজ হয়। তো রোবোটিক সার্জারিতে কিন্তু এই কনজিউমেবলসগুলো, যেগুলো রোবোটিক ইনস্ট্রুমেন্ট, সেগুলো 10টা লিমিট থাকে। আফটার 10 লিমিট ইট ইজ লকড,
আর ইউজ করা যায় না। তা এই উদ্দেশ্যটা হচ্ছে সেফটি, মানে সব কিছুর কিন্তু কনসার্ন কিন্তু আলটিমেটলি টু দ্য ফর দ্য পেশেন্ট সেফটি, সেটা আমাদের মূল লক্ষ্য। যে সেই জন্য অনেক কিন্তু রিস্ক কম সব কনভেনশনাল যে ওপেন সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি থেকে রোবোটিক সার্জারি অনেক রিস্ক কম। আচ্ছা, এইটা যখন আপনি ল্যাপ্রোস্কোপিকের কথা বলছেন, এটার থেকে কতটা আলাদা? এমনি ট্রেডিশনাল অপারেশন কিংবা ল্যাপ্রোস্কোপিকের অনেকটাই থেকে? আলাদা। ট্র্যাডিশনাল অপারেশনে সার্জন ডিরেক্টলি, যেটা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে পেশেন্টের সামনে পেশেন্টের পাশে দাঁড়িয়ে ওই যে সেম ইট ইজ আ কি হোল সার্জারি অলসো, ওর মধ্যে দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢোকাচ্ছেন, সার্জন ডিরেক্টলি হাত দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে অপারেশনটি করছেন, ডিরেক্টলি টাচ করছেন কিন্তু ইনস্ট্রুমেন্টের দ্বারা। কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টগুলো কন্ট্রোল করছে বাই দ্য রোবোটিক আর্মস, কিন্তু সার্জন বসে আছেন কনসোলে। তো বেসিক্যালি এটা সার্জনের যে হাতের মুভমেন্টটা ট্রান্সলেটেড হচ্ছে, এক নম্বর এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমরা যখন মুভমেন্ট করছি, মুভমেন্টস আর ভেরি রেস্ট্রিক্টেড, খুব কম মুভমেন্ট হয়। কারণ আমরা পেটের ভেতরে, আপনি ভাবতে পারছেন ও বাইরে দিয়ে আমি হাত কাঁচি ছুরি নাড়াচ্ছি কিন্তু ভেতরে হচ্ছে, তো মুভমেন্টটা ডেফিনেটলি রেস্ট্রিক্টেড। কিন্তু রোবোটিক সার্জারিতে যে রোবোটিক আর্মগুলো ভেতরে ঢুকছে, তা সেই আর্মের এন্ডে একটা জয়েন্ট আছে যেটাকে আমরা বলি এন্ডোরিস্ট, সেটা কিন্তু অলমোস্ট হিউম্যান হ্যান্ডের মতো মুভ করতে পারে। Okay. তো ইট ইজ অলমোস্ট লাইক আ ওপেন সার্জারি, আমরা একটা মিনিমাল ইনভেসিভ প্ল্যাটফর্ম মানে কি হোল প্ল্যাটফর্মে করছি। আচ্ছা, এরপর তাহলে অবভিয়াস এই প্রশ্নটাই আসে যে ডক্টর জিন্দাল, যে কাদের ক্ষেত্রে, মানে কারা এই রোবোটিক সার্জারি করাতে পারবেন, কোন কোন ক্ষেত্রে হতে পারে এটা? দেখুন, আজকে ডেটে তো আপনি যে কোনো সার্জারি ওপেন মাধ্যমে করতে চান, সে সব সার্জারি, প্রায় বোধহয় সব সার্জারি আপনি রোবোটিক প্ল্যাটফর্ম দিয়ে করতে পারেন। আমরা যেটাতে ইউজ করি, বেশিভাবে ইউজ করি অঙ্কো সার্জারিজ মানে ক্যান্সার সার্জারিজটা এমনি জটিল সার্জারিজ থাকে। ওটাতে আমাকে কনভেনশনাল সার্জারিতে অনেক বিশাল কাটাছিড়া করতে হয়, দি এন্টায়ার অ্যাবডোমেনকে আমাকে খুলে তারপর করতে হয়। এই রোবট আমাকে মিনিমালি ইনভেসিভ, তো মানে ছোট ছোট হোল দিয়ে আমরা এইসব জিনিসটা করতে পারি। তার সঙ্গে মাল্টি কোয়াড্রান্টিক সার্জারি, আপনি ভাবুন পেশেন্টের একটা টিউমার এখানে আছে, একটা টিউমার এখানে আছে, একটা টিউমার এখানে আছে। সো এর অ্যাক্সেস করার জন্য, মানে এখানে আমাদের হার্টটা ঢোকার জন্য আমাকে বিশাল বড় ইনসিশন দিতে হয়। রোবট মাধ্যমে আমরা মাল্টি কোয়াড্রান্টিক সার্জারি সেম সূক্ষ্ম হোলস সঙ্গে, মানে আমাকে হোলসটাও ইনক্রিজ করতে হয় না। যদি আমরা 4টে হোলস মানে বানিয়েছি পেশেন্টের মধ্যে, সে 4টে হোল দিয়ে আমরা অনেক এরিয়াটা অ্যাক্সেস করতে পারি। সো ইনসিশনসটা আমরা কমাতে পারছি, ডিসপাইট আমরা অঙ্কোলজিক্যাল আউটকাম মানে ক্যান্সার আউটকামসটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করছি না। প্লাস আমরা পেশেন্টটাকে একটু তাড়াতাড়ি রিকভারি, পেন ফ্রি জিনিসটা, ব্লাড লসটা কমাতে পারছি। সো দিস ইজ দ্য রিজন রোবোটিক সার্জারিটা কনভেনশনাল সার্জারি বা ওপেন সার্জারির ক্ষেত্রে অনেক বেটার আছে। তো সেক্ষেত্রে পেশেন্টদের কী কী বিষয় মাথায় রাখতে হবে, এবং এই রোবোটিক সার্জারি করার পর কতদিনের মধ্যে একজন পেশেন্ট একেবারে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আমরা সেটাও অবশ্যই জানবো। তিনজন বিশিষ্ট চিকিৎসক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। একটা বিরতির সময় হয়েছে, আপনারা দেখছেন না টাটা হাউজিং প্রেজেন্স জি24 ঘন্টা বাংলার মুখ, কো পাওয়ার্ড বাই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, পিএম গতিশক্তি, নারায়ণা হেলথ, স্ট্রাচি রেনেসা টাউনশিপ, অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, ফর্টিস হসপিটাল কলকাতা, মেট্রো ফার্ম হাউস অফ কেভেন্টার্স, স্পেশাল পার্টনার কল্যাণী গ্রুপ অফ কোম্পানিজ, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব কলকাতা এবং ফুড পার্টনার সপ্তপদী রেস্তোরাঁ। একটা বিরতির পর এক্ষুনি ফিরে আসছে, আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন জি24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন টাটা হাউজিং প্রেজেন্স জি24 ঘন্টা বাংলার বুক, কো পাওয়ার্ড বাই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, পিএম গতিশক্তি, নারায়ণা হেলথ, স্ট্রাচি রেনেসা টাউনশিপ, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, ফর্টিস হসপিটাল কলকাতা, মেট্রো ফ্রম হাউস অফ কেভেন্টার্স, স্পেশাল পার্টনার কল্যাণী গ্রুপ অফ কোম্পানিজ, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব কলকাতা এবং ফুড পার্টনার সপ্তপদী রেস্টুরেন্ট। আমরা যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম, রোবোটিক সার্জারির বিষয়ে আমরা জানছিলাম। রোবোটিক সার্জারি কি চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশা, আমরা অনেকটাই জেনেছি। তবে এবার আসছি যারা ভাবছেন যে রোবোটিক সার্জারি সত্যি তো ভালো বা ইন্টারেস্টিং, কিন্তু খরচ কত, এই বিষয় নিয়ে ডক্টর মুখোপাধ্যায় বলতে শুরু করেছিলেন, আমি থামিয়েছিলাম। ডক্টর মুখোপাধ্যায়, আপনাকেই জিজ্ঞাসা করব, এটা কি খুব খরচ সাপেক্ষ? না, খুব খরচ সাপেক্ষ নয়। যেরকম আমরা ওপেন সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেরকম
যে রেটটা দেখি আমরা সাধারণত যে খরচ হয়, তার সাথে ওই যে আপনাকে বললাম ডক্টর কৌস্তভ এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন যে কিছু কনজিউমেবলস যেগুলো আমরা, সেগুলোর প্রকৃতপক্ষে পেশেন্টের অ্যাডভান্টেজেই হয়, ভালোর জন্যই, মানে আরও ইনফেকশন কম হয়, ইনফেকশন কন্ট্রোল বেটার হয়। তো সেই জন্য সার্জারির নেচার অনুযায়ী বা সেটা 50,000 থেকে 75,000-এর মধ্যে ভ্যারি করে। আমরা চেষ্টা করছি এটাকে আরও কমিয়ে আনার, তবে ধরতে পারেন মোরাললেস +50,000 থেকে 75,000-এর মধ্যে এটা ভ্যারি করে ওকে, এমনি সার্জারি চার্জের থেকে। আচ্ছা ডক্টর বসুর কাছে আসবো। এই একটা বিষয়, এই যে আমরা বলছি রোবোটিক সার্জারি, এর জন্য কি আলাদা করে কোনো সার্টিফিকেট, কোনো ট্রেনিং, প্রশিক্ষণের দরকার হয়? অবশ্যই দরকার হয়। এটি একটি ভিগোরাস প্রসেস, কারণ যেটা ডক্টর জিন্দারও বলছিলেন, যে কোনো ওপেন সার্জারি যেগুলো দিয়ে সম্ভব, রোবোটিকেও কিন্তু সেটা সম্ভব। কিন্তু সব কটা সার্জারি কিন্তু রোবোটিকের জন্য এই যে এতটা খরচা করব সেটা কিন্তু ইন্ডিকেটেড নয়। স্পেশালি আমরা যেরকম ক্যান্সার সার্জারি, এগুলোই কিন্তু মূলত রোবোটিকের মাধ্যমে করি। তো এই যে সার্জেনরা এই ধরনের অপারেশন করছেন এবং রেগুলার ভিত্তিক করছেন, তাদেরকেই কিন্তু ট্রেনিং অনুশীলন দেওয়া হয়, এবং তারাই যে একটা যে রোবোটিক যে ম্যানুফ্যাকচার, যারা নির্মাতা, যারা যে কোম্পানি বানিয়েছেন, তাদের দ্বারা অ্যাপ্রুভড একটি ট্রেনিং প্রোগ্রাম আছে, যাদের মধ্যে দিয়ে সার্জনকে যেতে হয়। নতুন করে তার অ্যানাটমি পেশেন্টের এবং অপারেশনের টেকনিক তো জানার কিছু নেই, জানতে হবে যেটা স্যার বললেন, মাস্টার অ্যান্ড স্লেভ কন্ট্রোল, মানে আপনাকে মাস্টার হতে হবে, হাউ টু মাস্টার দ্য রোবট, ইউ হ্যাভ টু নো দ্যাট। নতুন করে আপনার যে কোনো সার্জনকে অপারেশন শেখানোর কিছু নেই। তো ওই মাস্টারিংটা, মানে নর্মাল যেটা আপনি ল্যাপারোস্কোপির কথা তুলেছিলেন, তো ল্যাপারোস্কোপিতে কি হয়, আমরা কিন্তু ডিরেক্টলি অর্গানটাকে টাচ করতে পারি, আমরা ছুঁচ্ছি সেটা বুঝতে পারি, Okay. এবং কাটার সময় আমরা বুঝতে পারি যে কাটছি। কিন্তু এখানে সেই ফিলিংটা নেই, কারণ ইউ আর নট ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য অর্গান। আপনি ওখানে যখন জয়স্টিকটা নাড়াচ্ছেন, তখন এখানে ইনস্ট্রুমেন্টটা নড়ছে। হাইফাই টেকনোলজি একটা, সেক্ষেত্রে হ্যাঁ, মানে অবশ্যই। একজন পেশেন্টের যদি কখনো অপারেশন হবে, তারপরে তিনি কতদিনের মধ্যে একেবারে স্বাভাবিক হয়ে যাবেন? মোটামুটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 1 থেকে 2 দিনের মধ্যে, অনেক পেশেন্ট ডে কেয়ারেও আমরা ডিসচার্জ করতে পেরেছি, দিনে ভর্তি হয়ে, এবং রাতের বেলা, সন্ধ্যেবেলা পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে। ক্যান্সার সার্জারির ক্ষেত্রে আমরা কিন্তু পরের দিন, মানে এত বড় স্যার যেটা বললেন, এই এত বড় কাটতে হয়, এত কিছু মাল্টি কোয়াড্রেন্ট অ্যাক্সেস, সেই জিনিসটা করেও মানে আমরা দ্রুত কিন্তু সুস্থ হওয়ার একটা জায়গা দ্রুত থাকে। সুস্থ ডক্টর হওয়া। জিন্দালের কাছে আমি একটা বিষয় জানবো, খুব কমন রোবোটিক সার্জারি কোনটা, এবং একই সঙ্গে এটাও যেটা স্যার বলছিলেন, ডক্টর মুখোপাধ্যায় যেটা বলছিলেন, যে হ্যাঁ একটা কষ্টের তো ব্যাপার থাকে, কিন্তু ট্রেডিশনাল সার্জারির সঙ্গে এই যে সার্জারি অর্থাৎ রোবোটিক সার্জারির অপারেশনের যে খরচ, সেটা কতটা ফারাক, একটু ছোট করে জানবো। যে ফারাক আছে তো স্যার আপনাকে জানিয়েছে, কিন্তু আমি একটা আলাদা পার্সপেক্টিভটা প্রেজেন্ট করতে চাইছি। দেখুন, আপনার কনভেনশনাল সার্জারি আপনি করছেন, একটা পেশেন্টের সুস্থ হতে অ্যারাউন্ড 3 to 4 weeks লাগছে আফটার আ মেজর অঙ্কো সার্জারি। সে পেশেন্টটা হসপিটালে থাকছে ফর সে অ্যারাউন্ড 10 days। হসপিটালে একটা খরচ আছে, সে 10 দিন থাকার। একদিকে আমরা পেশেন্টে 1 দিনের মধ্যে ছুটি করতে পারছি, 9 days আপনি হসপিটাল চার্জটাকে বাঁচাতে পারছেন। সো ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট। তার সঙ্গে পেশেন্ট কত তাড়াতাড়ি আপনার নিজের জব জয়েন করতে পারছে, কতটা তাড়াতাড়ি ফিটনেসটা রিজিউম করতে পারছে। রোবোটিক সার্জারিতে সে প্রায় অ্যারাউন্ড 5 to 7 days, ওপেন সার্জারি পর ওর 3 to 4 weeks। তো আপনি যদি জবে আছেন, ইউ আর লুজিং আ মান্থ অফ স্যালারি, সেটাকে আপনাকে কম্পেনসেট করতে হয়। সো সে কস্টটা ডেফিনেটলি 50 থেকে একটু 70 ভ্যারি হাজার। করে ঠিকই, তবে হ্যাঁ এর উপকারিতা অনেক বেশি, এবং চিকিৎসা বিজ্ঞানের নয়া দিশা এটাই কিন্তু প্রমাণিত হলো আজকে আলোচনায়। যদিও এই বিষয় নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে চলতে পারে, কারণ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। অনেক ধন্যবাদ ডক্টর জিন্দাল আমাদের সময় দেওয়ার জন্য, ডক্টর বাসু ধন্যবাদ, এবং ডক্টর মুখোপাধ্যায় ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখছিলেন টাটা হাউজিং প্রেজেন্স জি 24 ঘন্টা বাংলার বুক, কো পাওয়ার্ড বাই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, পিএম গতিশক্তি, নারায়ণা হেলথ, সাচি রেনেসা টাউনশিপ, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, ফোর্টিস হসপিটাল কলকাতা, মেট্রো ফর্ম হাউস অফ ক্যাভেন্টার্স, স্পেশাল পার্টনার কল্যাণী গ্রুপ অফ কোম্পানিজ, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব কলকাতা, এবং ফুড পার্টনার সপ্তপদী রেস্তোরাঁ। আমরা আলোচনা অবশ্যই চালিয়ে যাবো পরবর্তী সময়, তবে আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग।